10 অক্টোবর রোববার রাত 8টায় শামীম জাহেদি আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। রূপপুরে পরমাণু চুল্লি পাত্র স্থাপনের মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বারো থেকে 17 বছরের 30 লাখ শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন। বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম, সরকারি সংস্থাগুলোর নেই পর্যাপ্ত তদারকি, বিপাকে স্বল্প আয়ের মানুষ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পরমাণু চুল্লি পাত্র বা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপনের কাজ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরমাণু দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তি প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। ডক্টর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজকে বাংলাদেশ একটি বড় মাইল ফলক প্রবেশ করেছে বলা যেতে পারে। বিদ্যুৎ কেন্দ্রর যে নতুন একটি যুগ সেখানে প্রবেশ করছে এবং দীর্ঘদিন থেকে বলা হচ্ছিল বিদ্যুৎ উৎপাদনের জন্য বহুমুখী জ্বালানির একটি ব্যবহারের কথা বলা হচ্ছিল, সেটিও হয়তো নিশ্চিত হতে যাচ্ছে। আপনার কাছে বিষয়ে জানতে চাচ্ছি, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে যেটা হচ্ছে সেটা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য কতটা ভূমিকা রাখবে? ধন্যবাদ। উপযোগী সময়ে এই জিনিসটা উদ্বোধন হচ্ছে, তার কারণ আমরা পৃথিবীতে লক্ষ্য করছি যে সাংঘাতিক রকমের একটা এনার্জি ক্রাইসিস হচ্ছে এবং এটা আরো বাড়তে যাচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা যে কোনো দেশ আর কি পৃথিবীতে এখন আমরা যদি একটা কিংবা দুটো জ্বালানির উপর নির্ভর করি, তাই আমাদের এরকম ধরনের বিপদ আসতে পারে। এমনকি চায়নার মতো একটা দেশ, সেখানেও এনার্জি ক্রাইসিস হচ্ছে, ইলেকট্রিসিটি, এবং তারাই কিন্তু এই নিউক্লিয়ার টেকনোলজি করে। আমরা যে এই জ্বালানির নিশ্চয়তা যেটা বলি, এটা তখনই যখন আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা আমাদের এনার্জিটাকে তুলব। তো সেই অর্থে আমি মনে করি যে আমাদের আজকে যেটা সংযোজন হলো, যে আমাদেরকে আরো বেশি নিশ্চয়তা দেবে এনার্জি সিকিউরিটির। আরেকটি বিষয় বলতে চাচ্ছি যে আমরা যখন বলছি যে আমরা যদি বিদ্যুৎ বা জ্বালানি সিকিউরিটির জন্য বা সেক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে, এটার ব্যয় কিন্তু খুব বেশি, প্রায় 1,13,000 কোটি টাকা প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে। তো সেই হিসাবে কি এটা আপনার মনে হয় যে এটা খুব কস্ট ইফেক্টিভ? সেই কারণেই অ্যাকচুয়ালি এইসব ধরনের টেকনোলজি অন্যান্য দেশে না, ডেভেলপ কান্ট্রিতে তারা প্রথম যে খরচা দিতে পারে, কিন্তু ঠিক আছে যে প্রথম খরচটা বেশি, কিন্তু তারপরে কিন্তু জ্বালানির বলতে গেলে নেই। বলতে গেলে আমাদের ইউরেনিয়াম আনতে হবে, যেখানে আমরা মূলত রাশিয়া থেকে আনতে হবে। তো আমরা যদি যেটাকে আমরা লেভেলাইজড প্রথমে, তারপরে যে খরচাটা বছরকে বছর, এবং সেটা যদি 30 বছরের হিসাব করি, তাহলে দেখা যাবে যে বিদ্যুৎ ওয়ান অফ দ্য সবচেয়ে স্বল্প দামে বিদ্যুৎ কিন্তু এই প্রযুক্তি থেকেই পাওয়া যায়। তার মানে লাভান্বিত হব এই ধীরে ধীরে আমাদের এটা প্রথম ইনভেস্টমেন্ট, কিন্তু বিদ্যুতের মূল্য সাশ্রয়ী। মূল্য সাশ্রয় এই অর্থে যে এটা দীর্ঘ সময় হয়তো এখান থেকে জ্বালানি উৎপাদন করা সম্ভব হবে। আরেকটি বিষয় জানতে চাচ্ছি, যেহেতু আমরা জ্বালানি নিরাপত্তার কথাই বলছি, অন্যান্য ফুয়েলের কথা বা আমরা যদি বলি, কয়লা এখন সবাই ইতিমধ্যে বলছে কয়লা হয়তো ভবিষ্যতে আর কয়লা দিয়ে আর জ্বালানি বিদ্যুৎ কেন্দ্র আর তৈরি করা যাবে না। সেক্ষেত্রে কি আসলে বাংলাদেশে কিন্তু কয়লা আসলে এখনও নিজস্ব কয়লা এখনও উত্তোলন করা হয়নি, সে বিষয়ে কি এখন তড়িৎ কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত, নাকি আর এটা ব্যবহার করা যাবে না? আসলে এখন এইটা কবে এবং কোন কোন দেশের জন্য প্রযোজ্য সেটা আমাদের মনে রাখতে হবে। কারণ ডেভেলপিং কান্ট্রির যদি জিনিসটা দেখি আমরা, ইন্ডিয়া, চায়না, এরা কিন্তু কয়লা এখনো পরিত্যাগ করে নাই।
তো আমরা যদি অনেক আগেই তার আগেই আমরা যদি করে ফেলি, তাহলে এই যে এখন আমরা ক্রাইসিসে পড়েছি, এরকম ক্রাইসিস আমাদের কন্টিনিউ করবে। তো আমি যেটা মনে করি, আমাদের মতো দেশ সবগুলো জ্বালানির দিকেই আমাদেরকে নজর দিতে হবে, এবং দেশীয় যদি কোনো জ্বালানি থাকে সেটার দিকে আরো বেশি নজর দিতে হবে। আমি মনে করি আমাদের কয়লাটা উত্তোলন করা দরকার, এবং আমাদেরকে নবায়নযোগ্য বিদ্যুতের একটু লক্ষ্য রাখা দরকার। আমরা যদি সেটা না করি, তাহলে আমাদের 2090 আমাদের জ্বালানি আমাদেরকে বিদ্যুতের জন্য আমাদেরকে আমদানি করতে হবে। তাহলে আমরা সাংঘাতিক রকমের আমদানি নির্ভর। দেখেন, এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটাও কিন্তু আমদানিকৃতই, কারণ আমাদের ইউরেনিয়ামটা তো ইম্পোর্ট করে আনতে হবে। কিন্তু যেহেতু এই প্রযুক্তিটা এমন যে প্রথমে খরচাটাই হলো মেইন, সেটা আমরা করে ফেলেছি যেভাবে করে হোক, আমাদের রাশিয়াকে এই টাকাটা শোধ করতে হবে, কিন্তু আমাদের জ্বালানির খরচাটা ইউরেনিয়াম কিনতে খুব কম আর কি। তো আমাদেরকে ওইটা মাথায় রাখতে হবে যে আমাদেরকে প্রত্যেকটা জ্বালানির দিকেই নজর দিতে হবে, কারণ আমাদের নিজস্ব জ্বালানি নাই, আমাদের শেষ হয়ে যাচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস। আমি আবার একটু পারমাণবিক বিদ্যুতের বিষয়ে ফিরে আসতে চাচ্ছি। আমরা যখন বলছি তখন কিন্তু আমরা পত্রপত্রিকায় দেখেছি অনেক দেশ, বিশেষত জার্মানি, তারা কিন্তু বলছে তারা পারমাণবিক বিদ্যুৎ থেকে সরে যেতে চায়। এর কারণ কি? এটা কি মূলত এরকম যে কোনো কারণে যদি কোনো প্রাকৃতিক দুর্ঘটনা ঘটে তখন হয়তো এখান থেকে বিপদের সম্ভাবনা বেশি থাকে, যেমনটা হয়েছিল জাপানের ফুকুশিমায়? তো এটা রিস্কের জন্যই তারা সরে যাচ্ছে। এখন দেখা, নবায়নযোগ্য জ্বালানি ওইসব দেশে সাংঘাতিক রকম সাশ্রয়ী হয়ে গেছে, এবং খুব সহজেই তারা ওইদিকে যেতে পারছে। তো যেহেতু তারা কার্বন নিউট্রাল যেটা বলি আমরা, তারা নবায়নযোগ্য দিয়ে করতে পারছে, তাহলে সেই জন্য আমরাও যদি কোনোদিন সেরকম অবস্থায় আসি যে আমাদেরও নবায়নযোগ্য দিয়ে করতে পারি, তখন কিন্তু আমাদেরও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রয়োজন হবে না, কারণ এটার মধ্যে একটা রিস্ক রয়েই যায়। আর আপনি যেটা বললেন প্রথমে, যে আপফ্রন্ট প্রথমেই অনেক টাকা এখানে দিতে হয়, অনেক, যেহেতু আমরা এটাকে রাশিয়ার কাছ থেকে একটা মোটামুটি একটা ক্রেডিট পেয়েছি, সাপ্লায়ার্স ক্রেডিটে, যেটা আমরা ধীরে ধীরে শোধ করব, কিন্তু আমাদের যদি নিজেই করতে সম্ভব হতো না আমাদের। ডক্টর এজাজ হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এইটরসপিকে স্বাগত জানাচ্ছি আরেকবার। 12 থেকে 17 বছরের 30 লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে অনুমোদন পাওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে ফাইজারের 60 লাখ ডোজ টিকা। নিবন্ধনের অ্যাপ তৈরির কাজ শুরু হওয়ার পরেই হবে এই কর্মসূচি। এইসব নিয়ে কথা বলতে বসুন্ধরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ডাক্তার সাইদুর রহমান, এবং ধানমন্ডি থেকে আমাদের সাথে আছেন IDCR এর উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার মুস্তাক হোসেন, আপনার কাছেই আমি প্রথমে জানতে চাচ্ছি, সরকার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীদের মধ্যে যাদের বয়স 12 থেকে 17 বছর তাদেরকে টিকার আওতা আনা হবে, এবং প্রথমে টার্গেট করা হয়েছে লক্ষ্যমাত্রা 30 লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। এই যে 30 লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে, তাদেরকে কীভাবে বেছে নেওয়া হবে? আর এটা কি আমরা যদি বলি সরকারের অগ্রাধিকারের লিস্টে তালিকা এটা ছিল কিনা, যাদের বয়স 12 থেকে 17 তাদেরকে এখনই টিকার আওতা আনতে হবে? নিশ্চয়ই আমরা সকল ছাত্রছাত্রীকে টিকা দিতে, কারণ তারা নিরাপদ বোধ করেন এবং তাদের হয়। তবে আমাদের বৈজ্ঞানিকভাবে এগোতে হবে। বৈজ্ঞানিকভাবে অগ্রাধিকার তালিকায় যত কম, তাদের অগ্রাধিকার তালিকা থেকে তারা সবচাইতে যাদের বেশি বয়স এবং কারণে সাধারণ মানুষের সাথে তাদের মিশতে হয়, যেমন সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনী, মাঠ কর্মী, তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরে যেহেতু ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসছে, কিন্তু এই তালিকা অন্তর্ভুক্ত হয়েছেন। যদি আমাদের টিকা সহজলভ্য হতো তাহলে হয়তো এতদিন ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার বিষয়টা অনেক এগিয়ে যেত, এবং কিন্তু টিকা দেওয়ার বিষয়টা কিন্তু আমরা পরিপূর্ণভাবে নির্ভরশীল হচ্ছি যারা বিদেশ থেকে আমাদের যে টিকা আসছে তারা, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বলেছে যে যারা ফ্রন্টলাইনার এবং যারা সবচেয়ে বয়স্ক তাদেরকে টিকা না দিয়ে তৃতীয় ডোজের টিকা দেওয়া কিংবা 18 বছরের নিচের বয়সীদেরকে টিকা দেওয়াটা ঠিক হবে না,
সেটা সামাজিক যে সমতা, সেই সমতাকে বিঘ্নিত করবে। আমরা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স থেকে টিকা এনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নীতিমালা তাকে যদি আমরা সম্মান না দেখাই, তাহলে সেক্ষেত্রে একটা জটিলতা হতে পারে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিছুদিন আগে জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এই বিষয়টা নিয়ে। জি। নিশ্চয়ই তারা তাদের সঙ্গে একটা ইতিবাচক কথা বলেছেন, কারণ স্বাস্থ্যমন্ত্রী দেশে ফিরে এসে এই পরিকল্পনাটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা নিতে বলেছেন। যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বিষয়ে কোনো রকম সেই আপত্তি না থাকে এবং তারা যদি আমাদেরকে স্কুল ছাত্রদেরকে টিকা দেওয়ার জন্য, টিকা সরবরাহ করবার জন্য চেষ্টা করে থাকেন এবং বৈশ্বিকভাবে ছাত্রছাত্রীরা যদি অগ্রাধিক তালিকায় আসেন। ধন্যবাদ ডক্টর মুস্তাক। আমি আপনার কাছে ফিরে আসবো। আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আমি আসবো, সেটা হচ্ছে যে 12 থেকে 17 বছর শিক্ষার্থীদের যে টিকা দেওয়া হচ্ছে, প্রথমে দেওয়া হচ্ছে 30 লাখ শিক্ষার্থীকে, এটা আসলে কীভাবে বেছে নেবেন আপনারা? আমি এটা পরে আপনাকে শুনবো। তার আগে ডাক্তার সাইদুর রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কি মনে করেন এই মুহূর্তে টিকার যে প্রাপ্যতা খুব বেশি নিশ্চয়তা হয়েছে তা কিন্তু নয়, এখনই 12 থেকে 17 বছর শিক্ষার্থীদের টিকা দেওয়া দরকার ছিল কিনা? কারণ তারা তো সেই অর্থে খুব বিপদগ্রস্ত বয়স গ্রুপের মানুষ নয়। ধন্যবাদ আপনাকে। এটা তো মুস্তাক ভাই যে কথাগুলো বলেছেন এগুলো তো যথার্থ একেবারে, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিভিন্ন পৃথিবীব্যাপী আসলে এই সমতার বিষয়টি, অধিক ঝুঁকি যাদের তাদেরকে টিকা দেওয়া হবে, এই বিষয়টিকে বিশ্বব্যাপী সব সংস্থাগুলোই এটাকে অ্যাডভোকেট করেছে। অধিকাংশ সরকারও আসলে এই নীতিমালাটা মেনে টিকাদান করছে। যাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আপনার প্রাপ্যতা, আপনি যে সঠিকভাবে উত্থাপন করেছেন, আজকে আমরা জেনেছি যে আগামী 4 মাস সময়কালে প্রায় 15.5 কোটি ডোজ ভ্যাকসিন আমাদের দেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রতিশ্রুতির প্রেক্ষিতে আসলে আমার ধারণা যে ওনারা আসলে এই যে 18 বছরের নিচে 12 থেকে 17 বছর তাদেরকে ভ্যাকসিন দেওয়ার যে পরিকল্পনাটি মূলত আসলে প্রতিশ্রুতির উপর ভিত্তি করে। তো সেই ক্ষেত্রে যেটা মুস্তাক ভাই উত্থাপন করেছেন, যেটি সম্পূর্ণ কোভিড ভিত্তিক একটি মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তা ভিত্তিতে প্রাপ্ত ভ্যাকসিনের উপর যদি হয়, সেই ক্ষেত্রে তাদের যে প্রায়োরিটি তার মধ্যে থাকা প্রয়োজন পড়বে। বাংলাদেশে আসলে যে ব্যাপারটি আপনি বলছেন যে আসলে এটি বাংলাদেশ বলে নয়, আসলে বিশ্বব্যাপী শুধুমাত্র বলা হচ্ছে এখন পর্যন্ত ঝুঁকির মধ্যে আছে 12 থেকে 15 বছর বয়সী যাদের মধ্যে অন্যান্য কোমরবিডিটি আছে, তাদেরকে আসলে এখন পর্যন্ত প্রায়োরিটিতে আনার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ আছে, যুক্তরাজ্যেরও সুপারিশ আছে। আর এমনিতে যুক্তরাষ্ট্র তো আপনারা জানেন যে ওনারা 18 বছরের নিচে সবার আগে গিয়েছেন। এর পাশাপাশি বেশ কিছু দেশ নিজস্ব ভ্যাকসিন দিয়ে, যেমন কিউবা, চায়না, এরা নিজস্ব ভ্যাকসিন দিয়ে কিন্তু অন্য 2 বছর বা 4 বছরের পর্যন্ত করে, যেটা মূল ব্যাপার। তার মানে আসলে যে সকল রাষ্ট্র নিরাপদ প্ল্যাটফর্মের উপর তৈরি করা গবেষণা নিজের সমাপ্ত করে বাচ্চাদের, তাই সাধারণত বাচ্চাদের মধ্যে গেছে। এর বাকিরা যারা যাচ্ছে মূলত এখন পর্যন্ত একটি মাত্র ভ্যাকসিনের ফাইজার বায়োএনটেক সবাই জানি আমরা যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে সুপারিশ করে ভ্যাকসিনগুলো গবেষণা চলছে। এই মুহূর্তে শিশুদের মধ্যে গবেষণা চলছে প্রায় 100-র উপরে, সব মিলিয়ে ভ্যাকসিন নিয়ে ক্লিনিক্যাল প্রায় 900। আসলে এই গবেষণাগুলোর ফলাফলের আগে ঢালাও সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী না। দ্বিতীয়ত আসলে ঝুঁকি বিবেচনাতে আপনি যেটা বলছেন সেটাও সঠিক। ঝুঁকির দিক থেকে আসলে এই 12 থেকে 17 বছর বয়সীরা তুলনামূলকভাবে অবশ্যই সকল অন্যান্য বয়সী মানুষদের চেয়ে কম ঝুঁকিতে থাকবেন, কিন্তু যদি সংগ্রহ করা যায় তাদেরকে দেওয়াটা অবশ্যই একটা রাষ্ট্রের দায়িত্ব। ধন্যবাদ জনাব রহমান। আমি ডাক্তার মুস্তাকের কাছে যেতে চাচ্ছি। আপনার কাছে প্রশ্ন ছিল যে 30 লক্ষ শিক্ষার্থীকে দেওয়া হবে। আসলে শিক্ষার্থী যদি বলি 12 থেকে 17 বছর শিক্ষার্থীর সংখ্যা তো অনেক, কোটির বেশি হবে। কিভাবে বাছাই করা হবে, কাকে আগে দেওয়া হবে? এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধনটা করতে হবে। যদিও আমরা আশা করি যে সরকারের যে লক্ষ্য যে এই বয়সী সবাই স্কুলে যাবে, স্কুল গোয়িং, এবং তাদেরকে সবাই বিনামূল্যে তাদেরকে প্রাথমিক শিক্ষা দেওয়ার সরকারি সিদ্ধান্ত আছে, এবং বিশেষ করে মেয়েদেরকে তাদের স্কুলে পোশাক দেওয়া হয়। আশা করা যায় যে সবাই এখানে ছাত্র, সেক্ষেত্রে সংখ্যাটা কিন্তু অনেক বেশি হয়, কোটি ছাড়িয়ে যায়, 30 লাখে থাকে না। তো সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যদি নিবন্ধন করেন, জন্ম নিবন্ধন, যেটা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে জন্ম নিবন্ধন প্রয়োজন হবে। শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যদি নিবন্ধন হয় তবে আমি বলবো সুবিধাবঞ্চিত মানুষ, বসতি এলাকায় বা নিম্ন স্কুলগুলো আছে এর মধ্যে
অন্য রোগ থাকার বেশি, যেটি প্রফেসর সাইদুর রহমান যেমন রোগ বা অন্যান্য পীড়া থাকতে পারে স্কুলের ছাত্রদের, তাদেরকে করা দরকার। এটা আসলে দরকার। যারা অপেক্ষাকৃত সুস্থ আছেন তাদের একটু পরে চলবে। এই বিষয়ে এখনো নীতিমালা হয়নি, তো আমরা আপনাদের মাধ্যমে প্রস্তাব করতে পারি যারা নিম্ন আয়ের মানুষ তাদের স্কুলগুলো যেখানে আছে তাদেরকে আগে নিবন্ধন করা হোক এবং তাদেরকে আগে টিকা দেওয়ার ব্যবস্থা করা হোক। ডাক্তার সাইদুর রহমান, আপনার কাছে বিষয়টা আমি জানতে চাচ্ছি, সরকার সিদ্ধান্ত নিয়েছে ফাইজারের টিকা দেওয়া হবে, অন্য টিকা নয় কেন? আমরা একটু আগে বলছিলাম আমাদের দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তো মূলত পশ্চিমাদের সিদ্ধান্তের উপর নির্ভরশীল এবং তারা যে টিকাগুলোকে যে ক্ষেত্রে অনুমোদন করছে। আপনার খেয়াল করছেন যেটা আমি একটু আগে বলেছিলাম, শুধুমাত্র ফাইজার বায়োএনটেক 18 নিচে দেওয়ার জন্য এই পর্যন্ত দিয়েছে এবং ওনারা অপেক্ষা করছেন। যুক্তরাষ্ট্রের মানে FDA যার কথা বলে তারাও আসলে বলছেন যে যদি কেউ মানে আবেদন করে গবেষণা ফলাফল সহ আমরা তাদেরকে অনুমতি দেবো। কিন্তু আমি যে কথাটি বলছিলাম যে বেশ কিছু দেশ কিন্তু ইতিমধ্যে 2 বছর বা 6 বছর বয়স পর্যন্ত তাদের ভ্যাকসিন গুলোকে দিয়েছে। পৃথিবীতে 5টি ভ্যাকসিন অনুমোদিত আছে ন্যূনতম একটি দেশে, তার মধ্যে মাত্র 6খানা আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত, বাকি ভ্যাকসিন গুলো কিন্তু না। এবং তার মধ্যে রাশিয়া, চীনের প্রচুর ভ্যাকসিন আছে, এমনকি কিউবার ভ্যাকসিন আছে, ইরানের ভ্যাকসিন, কাজাকিস্তান, তাইওয়ানের নিজস্ব ভ্যাকসিন আছে। আসলে আমাদেরকে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং সকল বিষয়াদি যেভাবে আমরা নির্ভর করছি আমাদের বলবো যে আমাদের অর্থবহ করার ক্ষেত্রে আসলে বাধা এই ফাইজার বায়োটেকের প্রতি যে নির্ভরশীলতা এটি মূলত অর্থনৈতিক বিষয় এবং এটিতে আমরা আসলে এক ধরনের পৃথিবীর সব দেশগুলোকেই আসলে এক ধরনের ভিক্টিমাইজ করা হচ্ছে আমরা মনে করি। কারণ ফাইজার বায়োটেকের যে টেকনোলজি তার চেয়ে অনেক নিরাপদ প্রযুক্তি শিশুদের জন্য অনেকগুলো দীর্ঘদিন যাবৎ ব্যবহৃত প্রযুক্তি তৈরি ভ্যাকসিন, যেমন আমি এইমাত্র যেটা বললাম কিউবার, সোবেরানা 2, সোবেরানা প্লাস, তারা সরাসরি ক্লেম করেছে যে আমরা এগুলো গত প্রায় 30 বছর বাচ্চাদেরকে এই টেকনোলজির ভ্যাকসিন দিচ্ছি। অতএব একই প্রযুক্তির ভ্যাকসিন, সেই ক্ষেত্রে ফাইজার বায়োটেক একটি নতুন প্রযুক্তির ভ্যাকসিন শুধুমাত্র তার প্রভাবের কারণে এবং তারা গবেষণাটি দ্রুত সমাপ্ত করেছে। আপনারা খেয়াল করবেন এবারে এই 22টি ভ্যাকসিনের মধ্যে প্রায় 17টি ভ্যাকসিনই কিন্তু বিভিন্ন ইনস্টিটিউট, সরকার এবং একাডেমিয়ার জয়েন্ট ভেঞ্চার, সাথে প্রোডাকশনে যে তারা শুধুমাত্র বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিকে ইনভলভ করেছে। আর এই 5-6টি ভ্যাকসিন আছে যেগুলোকে আমরা দেখতে পাই, তার মধ্যে আবার অ্যাস্ট্রাজেনেকা কিন্তু অক্সফোর্ডের, আমরা সবাই নিশ্চয়ই জানি। তো এই ব্যাপারগুলো আসলে খেয়াল করা দরকার যে বাংলাদেশকে আসলে এইরকম একটি সিদ্ধান্তের ক্ষেত্রে এবং আমদানির ক্ষেত্রে আমাদের সকল বিষয়াদি যদি এইভাবে নির্ভরশীল হয়ে থাকে তাহলে কিন্তু 17 কোটি মানুষের স্বাস্থ্যের ভবিষ্যৎ হুমকি। এবং এটি তো আমরা সবাই জানি এটি ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন, এরপরেই আমাদের আবার লাগবে দ্বিতীয়বারের মতন এবং তখন এরপর আসবে দ্বিতীয় জেনারেশন ভ্যাকসিন। আমরা আশা করব সরকার, আমরা জানি গতকালকে পরশুদিন মডার্না বলেছে $50 কোটি দিয়ে আফ্রিকাতে প্রতি বছর 50 ভ্যাকসিন তৈরি করার তারা তৈরি করতে চাচ্ছে। ইনভেস্টমেন্ট $1, ম্যানুফ্যাকচারিং থেকে $4। বাংলাদেশের ইমিডিয়েটলি আসলে প্রতিষ্ঠান যেমন IPH, BSMME, আর্মি বিভিন্ন প্রতিষ্ঠান করে গবেষণা এবং উৎপাদনের জন্য নির্দিষ্ট সামর্থ্যগুলো একত্রিত করে কনসোর্টিয়াম বাংলাদেশে খুবই দ্রুত করা দরকার। অতএব সংগ্রহে আত্মতৃপ্তি না থেকে বাংলাদেশকে ভবিষ্যৎ সিদ্ধান্তগুলো যেন কার্যকরভাবে নেয় সেটা হবে আসলে সঠিক এবং স্বাধীন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডাক্তার মোস্তাক হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি ডাক্তার সাইদুর রহমান বলছিলেন যে পশ্চিমাদেরকে আসলে অনুসরণ করেই শুধুমাত্র ফাইজারের টিকা দেওয়ার কথা বলা হচ্ছে এবং এটাও বলা হয় যে এই যে নতুন প্রযুক্তি মেসেঞ্জার RNA দিয়ে ব্যবহার করা হয়েছে এবং এটা তুলনামূলক নতুন, সেক্ষেত্রে কি আরও গবেষণার প্রয়োজন ছিল কিনা আসলে এই টিকা শিশুদের ক্ষেত্রে প্রয়োগের জন্য? দেখুন, শিশুদের ক্ষেত্রে টিকা জন্য করেছে, গবেষণা এখনো শেষ হয়নি। যে সমস্ত টিকা প্রস্তুত করা হয়েছে সবাই করবে, যেহেতু আছে এই বিষয়ে বাণিজ্যিকভাবে সফল যে উন্নত বিশ্বের ক্ষেত্রে তারা টিকা দিচ্ছে। এখন বাংলাদেশ আমরা যাই করি না কেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নির্দেশিকা তাদের পরামর্শের বাইরে কিন্তু যাওয়ার খুব একটা আমাদের সুযোগ নেই, কারণ আমরা টিকার জন্য অধিকাংশই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতার উপর নির্ভরশীল। দ্বিপাক্ষিকভাবে আমাদের চুক্তি আছে ভারত এবং চীনের সাথে, কিন্তু সেখানে কিন্তু যে কোনো সময় সেই সরবরাহটা বিঘ্নিত হতে পারে, যেভাবে আমরা সিরামের সাথে দেখেছি বিঘ্নিত হয়ে গেছে এবং চীনের সাথে এখন আছে। কাজেই সেটি আমাদের থাকবে, কিন্তু আমরা মোটামুটি ভাবে আশা করি যে অবশ্যই সমস্ত টিকাই শিশুদের জন্য উপযোগী কিনা তারা গবেষণা চালাচ্ছে এবং আমরা এ বিষয়ে হয়তো
আর একটু সময় নিলে ক্ষতি হবে না, এবং তাই হবে হয়তো, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিষ্কারভাবে শুধু আমাদের দেশের অনুমতি দেবে না যে জন্য, তারা তো হতে পারে এমন কোনো বাজারের ক্ষেত্রে টিকা যদি অনুমোদন করে, বিশ্বের উন্নত দেশের তারা সেই বিষয়ে তারা অনুমোদন দেবে এবং দেবে, এবং তাদের টিকার উপর করেই কিন্তু আমরা ছাত্রদের টিকা দেব। কাজে আমাদের হয়তো অপেক্ষার পালা আর একটু বেশি হবে। মধ্যে আমরা এই বাচ্চাদের যারা প্রবীণ সদস্য, বয়স্ক সদস্য আছেন, তাদের দরকার, এবং স্কুলে, কারণ যারা হওয়া এবং সংক্রমণ ছড়ানো যদি সিনিয়র সিটিজেন থাকে তাদের ঘরে, তাদের ঝুঁকিটা সবচাইতে বেশি। কাজেই এই দিকেও আমাদের নজর দেওয়া দরকার, এবং আমাদের যে টিকাদান কর্মসূচি ইপিআই, তারা কিন্তু সবসময় ইউনিসেফ এবং WHO তাদের সহযোগিতায় এই কাজটি করে থাকে, এবং নীতিমালার বাইরে তারা কোনো কাজ করবে বলে আমরা জানি না। ধন্যবাদ ডাক্তার মোস্তাক হোসেন, ধন্যবাদ ডাক্তার সাইদুর রহমান আপনাদেরকে আমাদের সাথে থাকবার জন্য। আমরা ভবিষ্যতে আবার কথা বলবো আপনাদের সাথে। বাজারে ঊর্ধ্বমুখী বেশিরভাগ নিত্য পণ্যের দাম, একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাট করেও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। দাম নিয়ন্ত্রণ নেই, তদারকি, সুখবর দিতে পারছে না সরকারি কোনো সংস্থাও। আয় না বাড়লেও প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। ঊর্ধ্বমুখী পণ্যের দামে শুধু গরিব নয়, বাজারের থলি ছোট হয়েছে বেশিরভাগ মধ্যবিত্তের। খরচ বেড়ে যাচ্ছে দিন দিন, বাসা ভাড়া, দোকান ভাড়া, নিজের কিন্তু ওরকম ইনকাম ওরকম বাড়ে না। বাজারে এমনিতেই চাল, ডাল, ভোজ্য তেলের দাম চড়া। তালিকায় যুক্ত হয়েছে পেঁয়াজ, সবজি, ডিম, মুরগি, আদা, রসুনের দামও। সরকারি সংস্থা টিসিবির হিসাবে এক সপ্তাহে বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে 52.5 ভাগ, আর আমদানি পেঁয়াজে বেড়েছে 42% বেশি। কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে 160 থেকে 200 টাকা। দাম বেড়ে সোনালী মুরগির কেজি উঠেছে 320 টাকায়। গত এক মাস ধরে চড়া ব্রয়লার মুরগির দামও। ব্যবসা 100% হালাল, কিন্তু আমরা তো হালাল সব ক্ষেত্রে দেখছি না। সঞ্চয় রাখতে না পেরে তারা এখন সমস্ত অর্থ এই খাদ্যদ্রব্যের পিছনে ব্যয় করতেছে। সরকারি হিসাবে পেঁয়াজের ভালো উৎপাদনের পাশাপাশি মজুদও যথেষ্ট। চালের মজুদও 15 লাখ টনের কাছাকাছি। বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগের কথা বলছে কৃষি পণ্যের বাজার পর্যালোচনার দায়িত্বে থাকা কৃষি বিপণন অধিদপ্তর। উৎপাদন, আমদানি এবং স্থানীয়ভাবে বিক্রয়, এই তিনটাকে যদি আমরা সমন্বয় করতে পারি, আমি মনে করি যে ভবিষ্যতে কৃষি মূল্যের আপনার বাজারটা স্থিতিশীল থাকবে। নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষায় সমন্বিত উদ্যোগের প্রয়োজন দেখছেন বিশ্লেষকেরা। আয় যদি বৃদ্ধি হয় তাহলে মূল্য একটু বৃদ্ধি হলেও তাতে এটা সহনীয় থাকে, কিন্তু আয় যখন কমে যায় তখন যদি মূল্য বৃদ্ধি হয় তখন কিন্তু মানুষ সংকটে পড়ে, এবং বর্তমানে একটা আয়ের সংকট চলছে, সাথে সাথে মূল্য বৃদ্ধিরও একটা সংকট চলছে। বাজারে নিত্যপণ্যের চড়া দাম থেকে স্বস্তি পেতে স্বল্প আয়ের মানুষের ভরসা টিসিবি ট্রাক, কিন্তু সেখানেও রয়েছে পণ্যের সংকট। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই নিয়ে কথা বলতে সেগুনবাগিচা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান। জনাব জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা দেখছিলাম প্রতিবেদন যেখানে বলা হচ্ছে সব পণ্যের দাম আসলে বাড়ছে। এক কথায় যে সকল প্রচেষ্টা ব্যর্থ করে নিত্য পণ্যের দামের ঊর্ধ্বগতি চলছেই। কেন এই আসলে অবস্থা হচ্ছে? বিভিন্ন সময় বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন রকম সিদ্ধান্ত নেয়, কিন্তু কখনোই ইতিবাচক খুব একটা প্রভাব পড়ে না বাজারে নিত্য পণ্য দামের ক্ষেত্রে। বলা হচ্ছে সমন্বয়ের অভাব, সেটা কি মনে হয় আপনার? ধন্যবাদ। এটা আসলে খুবই বার্নিং কোশ্চেন, এবং এটার জবাব দেওয়া খুব, তারপর আমি বলবো যে দেখেন, আমি যদি স্পেসিফিক পেঁয়াজের কথা বলি, গত 2 বছর আগে বাজার 300 টাকা পর্যন্ত পেঁয়াজ হয়েছিল, এবং এটার কারণটা আমাদের আর বিশ্লেষণ করার দরকার নেই। আপনার ইন্ডিয়াতে তারা বন্ধ করে দিয়েছিল। গত বছর মাধ্যমে প্রচুর পরিমাণে ইম্পোর্ট করে, এবং যখন 16ই গত বছর করে দিল, সেটা 100 টাকা পর্যন্ত 1 সপ্তাহ পরে কিন্তু আবার বাজারটা নিয়ন্ত্রণে আসছে। এই আগে থেকে খুব প্রিপেয়ার, এবং আমরা ছিলাম মিড সেপ্টেম্বর পরে আগেও
তারা যেহেতু এটা ইম্পোর্ট নির্ভর, তারা হয়তো বা এখানে ওদের কোনো ডিজাস্টার হয়, প্রাকৃতিক দুর্যোগ, তাহলে হয়তো আমাদের ইম্পোর্টটা এক্সপোর্টটা আমাদের দেখেন এক সপ্তাহ পর্যন্ত দামটা সঠিকই ছিল, মোটামুটি রিজনেবল পর্যায়ে, এবং আমাদের দেশে বছর প্রচুর উৎপাদন হয়েছে। এরপরে আমাদের ইন্ডিয়ার যে বর্ডার এবং সেখান থেকে পেঁয়াজ কিন্তু আসছে, আজকেও এসেছে, আজকেও প্রায় 130 ট্রাক পেঁয়াজ আমাদের ঢুকেছে। এখন এই দামের বিষয়টা কি, যে 3-4 দিন আগে দেখেন ইন্ডিয়ায় বৃষ্টি হয়েছে, সেই নাসিক এলাকা বা সাউথ ইন্ডিয়াতে বেঙ্গালুরে, সেই বৃষ্টির ফলে যেদিন বৃষ্টি হলো ওদিনই দাম বেড়ে গেল। এটা তো আসলে কি বিভাবে হয়? আপনার দেশে আমাদের পেঁয়াজের স্বল্পতা নেই, পেঁয়াজ মজুদ আছে এবং দেশি পেঁয়াজ মোটামুটি 40 টাকা। এমন ঘটনা কিন্তু প্রায়শই হচ্ছে যে বিভিন্ন আন্তর্জাতিক বাজার যখন বলা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে বা যেসব দেশ থেকে আমদানি করা হয় সেখানে কোনো সমস্যা হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, তখনই দামটা বেড়ে যায়। তাহলে এই নিয়ন্ত্রণের উপায় কি হতে পারে? একটা হতে পারে যে সরকারি ব্যবস্থাপনায় এটার বৃদ্ধি করা যেতে পারে, সরবরাহ নিশ্চিত করা যেতে পারে, টিসিবিকে শক্তিশালী করা যেতে পারে। অ্যাডহক বেসিসে কোনো ব্যবস্থা নিলে আসলে বোধহয় সমাধান হবে না। আচ্ছা, প্রথমত যে কথাটা হলো যে আমাদের যেগুলো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট পণ্য, যেমন আপনার বিশেষ করে তেল, চিনি, পেঁয়াজ এবং ডাল, এগুলো অনেকটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। সেই ক্ষেত্রে আসলে ইন্টারন্যাশনাল মার্কেটের প্রভাব পড়বে। কিন্তু কথাটা হলো যে পেঁয়াজ আমাদের দেশে আমাদের 24 লক্ষ মেট্রিক টন আমাদের চাহিদা, সেখানে আমাদের উৎপাদন হয়েছে 28 লক্ষ মেট্রিক টন। আমাদের কিছু অংশ আপনার হয়ে যায়, শুকিয়ে যায়, পচে যায়, সেক্ষেত্রে আমাদের 5 থেকে 6 লক্ষ মেট্রিক টন আমার আমদানি করতে হয়। আজকে পর্যন্ত ইন্ডিয়া থেকে 4.5 মেট্রিক টন আমদানি হয়েছে এবং লিন পিরিয়ড চলছে, এবং সেই লিন পিরিয়ড চলছে। ইন্ডিয়াতে বৃষ্টি হলো, নাসিক থেকে ওই পেঁয়াজের ট্রাকটা আসতে বর্ডারে লাগে 6 দিন এবং ঢাকায় ঢুকতে আরো 2 দিন লাগে। তাহলে আপনার সাথে সাথে বেড়ে গেলে কেন? এখানে যে বিষয়টা হয়েছে যে আমার লোকাল মার্কেটের পেঁয়াজের তো বৃদ্ধি হওয়ার কোনো কারণ নেই। এখন ধরেন আমার যে পেঁয়াজ এলাকা যেটা আছে, বিশেষ করে ফরিদপুর, পাবনা বেল্টে, সেখানে কৃষকরা যেটা এক সপ্তাহ আগে আপনার 1200 টাকা মন ছিল, ইন্ডিয়াতে বৃষ্টি হয়েছে সাথে সাথে তারা এটা 2200, 2300, 24 টাকা। এখন আপনি বলেন যে সমন্বয়ের বিষয়, আমরা ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। তার মধ্যে আমরা কনসার্ন জেলা প্রশাসকদেরকে মনিটরিং এর দায়িত্ব দিয়েছি, আমরা বাজার মনিটরিং করছি, আমরা আইপি দেওয়ার ব্যাপারে, জানি ইম্পোর্ট পারমিট দেওয়ার ব্যাপারে আমাদের কোয়ারেন্টাইন, সেখানে আমরা যোগাযোগ করেছি। আমরা পোর্টকে স্মুথ করার জন্য, আপনারা জানেন এখান থেকে সয়া মিল, এটা প্রচুর পরিমাণে ইন্ডিয়াতে এক্সপোর্ট হচ্ছে, ওখানে বর্ডারে ট্রাক আটকে আছে, আমরা যাতে ট্রাকগুলো, এগুলো আমরা মেজার নিচ্ছি। এখন বিষয়টা হলো যে আপনি একদম প্রান্তিক কৃষক, সেই যে বাজারে যখন এই দামটা যখন তারা ম্যানিপুলেট করে, হাজার হাজার বাজার আছে, সেটা আসলে কিন্তু আপনার কোনোভাবে মুক্ত বাজার অর্থনীতিতে এটা কিন্তু খুব টাফ বিষয়। এখানে আমাদের সচেতনতা কি, সেটা হলো যে যারা পদে পদে আছে, যে হাতগুলো বদল হচ্ছে, সেখানে আসলে আমাদের যেটা জোরদার করা হচ্ছে। অনেক ধন্যবাদ জনাব শফিকুজ্জামান আমাদের সাথে থাকবার জন্য। এই ছিল এডিটর স্পিকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।